দেশ ছেড়ে পরবাসী জীবনে আমরা সবাই চাই সাফল্য। তবে সেই সাফল্যের রাস্তাটা হয়তো সবার জন্য একই রকম হয় না। দিন শেষে সাফল্যের গল্পগুলো যখন আমরা শুনি, তখন তার পেছনে যেই পথটা পাড়ি দিয়ে এসেছি, সেই গল্পটাও আসলে আমাদের শোনা দরকার। আজ আমরা শুনবো এমন এক অতিথির গল্প, যিনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে থাকা নানান চ্যালেঞ্জকে মোকাবেলা করে এখন ইউএসএ তে একজন ইঞ্জিনিয়ার হিসেবে জব করছেন। কেমন ছিল তার গল্পটি? আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথি হিসেবে ফাতেমা টুকুস মনি। হাই। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমরাও খুব ভালো আছি আপু। বর্তমানে আপনি ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন এবং আমরা আজকে আসলে আপনার এই যে জার্নিতে আপনি এত দূর পর্যন্ত এসে পৌঁছালেন, সেই গল্পটা নিয়েই আসলে শুনতে চাইবো আপনার কাছ থেকে। আপনার একাডেমিক জার্নির শুরুটা হয়েছিল বুয়েটে। সেখান থেকে আজকে আপনি বর্তমানে একজন ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। এই জার্নিটা আমাদের জন্য অনেক ইন্সপায়ারিং। আমরা কি আপনার কাছ থেকে আপনার এই জার্নির গল্পটা শুনতে পারি? শিওর। আমি আসলে আহ, যখন স্কুল কলেজে পড়তাম তখন থেকেই ভাবতাম যে আমি ইঞ্জিনিয়ার হব। কোনো কারণে মনে হতো ডাক্তারদের অনেক বেশি কষ্ট। সো ভাবতাম যে ইঞ্জিনিয়ার হব, এবং ম্যাথ ফিজিক্স আমার খুবই পছন্দের সাবজেক্ট ছিল। সো যারাই ইঞ্জিনিয়ার হতে চায় তারা অবশ্যই অবশ্যই প্রচুর প্রচুর ম্যাথ প্র্যাকটিস করবে, অ্যান্ড ইটস অলসো এ ফান when you get to that point. খুব প্র্যাকটিস করতে করতে তোমার এটা খুব মজা লাগা শুরু করবে এবং ভালো লাগা শুরু করবে, এবং ওটা থেকে তোমার ব্রেনের অনেক নার্ভ গুলা শার্প ভাবে কাজ করা শুরু করবে, যেটা যেটা আমি ফিল করতাম। তো তখন যখন বুয়েটে চান্স পেলাম, আমি সিভিলে আমার আন্ডারগ্র্যাড শুরু করি সিভিল ইঞ্জিনিয়ারিং এ। এবং আমি যখন থার্ড ফোর্থ ইয়ারে পড়ি তখন আমি চিন্তা করলাম যে আমি আসলে ফ্লুইড মেকানিক্সটা খুব বেশি পছন্দ করছি, বা ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংটা। এবং আমি আমার থিসিসও করেছিলাম তোমার ওয়াটার কোয়ালিটি এর উপরে। তখন ভাবতে থাকলাম যে দেশে আচ্ছা জব খুঁজলাম, এবং ইট ওয়াজ ভেরি সারপ্রাইজিং যে বুয়েট থেকে পাশ করার পরেও তোমাকে অনেক দিন আনএমপ্লয়েড থাকতে হয়। অনেকে থাকতে হয়, সবাইকে না অবশ্যই। অনেকে অনেক বেশি স্মার্ট হয়। লাইক ধরো আমাদের সময় তো ইন্টারনেটের আহ, এত ফাস্ট ছিল না বাংলাদেশে, এবং আমরা খুবই কম অ্যাক্সেস পেতাম। এবং এখন আই বিলিভ ওইটা অনেক বেটার হয়েছে আগের থেকে। যেমন ইনফরমেশন গুলা জানা, কোথায় লোক নিচ্ছে, কোথায় অ্যাপ্লাই করব, কিভাবে করব, ওইটা আগে থেকে অনেক বেশি বেটার এখন। দ্যাটস হোয়াট আই নো। বাট ওই সময়টা আমি অলমোস্ট 1 বছর আনএমপ্লয়েড ছিলাম বাংলাদেশে। এন্ড আমি চিন্তা করছিলাম, অবশ্য ওই সময়টাতে আমি জিআরইর প্রিপারেশনও নিচ্ছিলাম, সো আই ওয়াজ হাফ হার্টেড যে জব করব কিনা। অ্যাজ ইউ নো দ্যাট যে জিআরই তে অনেক সময় দেওয়া লাগে। সো লাকিলি একটা জব পেয়েছিলাম। বাট ওখানে 6-7 মাস কাজ করার পরে আমি আসলে ইউএসএ তে চলে আসি আমার হাই ডিগ্রির জন্য। অ্যান্ড আই ডিড মাই মাস্টার্স ইন সুনি বাফেলো, উইচ ইজ ইন বাফেলো, নিউ ইয়র্ক স্টেট। ওইখান থেকে আমি তোমার হাইড্রোলজি অ্যান্ড হাইড্রোলিক্স এমফেসাইজ করে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকেই মাস্টার্স করে বের হই, এবং আমার যাত্রা শুরু করি প্রফেশনাল হিসেবে ইউএসএ তে। তো এটা হচ্ছে শর্ট করে আমার স্টার্টিং। বাংলাদেশে তখনকার প্রেক্ষাপটে একজন মেয়ের জন্য দেশের বাইরে উচ্চশিক্ষার উদ্দেশ্যে একা আসাটা সামাজিক এবং পারিবারিক উভয় দিক থেকে খুব চ্যালেঞ্জিং ছিল। আপনার কি এমন কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছিল? এবং বর্তমানেও আসলে কিছুটা চ্যালেঞ্জ আসলে আমাদের বাংলাদেশী মেয়ে শিক্ষার্থীরা মানে ফেস করতে হয়। এই বিষয়টা নিয়ে আপনার কি মনে হয়? অবশ্যই আমাকে চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল। যেমন আমি যদি একটা ছেলে হতাম, আমি হয়তো পাশ করার সাথে সাথেই প্ল্যান করে ফেলতে পারতাম আমি বাইরে আসবো, এবং ওইভাবে সিরিয়াসলি কাজ শুরু করতে পারতাম। যেহেতু অনেস্টলি আমি মেয়ে হওয়ার কারণে আমাকে একটু চিন্তা করতে হচ্ছিল। কারণ হচ্ছে প্যারেন্টস বলতেছিল যে বিদেশে যাবা। যেমন আমাদের বাসা ঢাকায় হওয়ার কারণে আমার হলেও থাকা হয়নি, বাসা থেকেই ক্লাস করতাম। সো ওই পরিপ্রেক্ষিতে আমি তো বাসার বাইরে আসলে একা কখনো থাকিনি।
তো আমার প্যারেন্টস অ্যাজ আদার প্যারেন্টস ইন বাংলাদেশ সবাই ওরকমই বলে যে বিয়ে করা ছাড়া তো বিদেশে যেতে পারবে না, মানে কিভাবে থাকবে, ইটস ভেরি হার্ড। হ্যাঁ, আমারও কিছুটা মনে হচ্ছিল হয়তো খুব কঠিন, কিন্তু ওই যে আমি আমি তোমাকে আগে বলেছি আমি যেহেতু ম্যাচ মেকিং এর সাথেও জড়িত, তো বিয়ে জিনিসটা যে এত ইম্প্যাক্ট ফেলবে আমার ক্যারিয়ারে, আমার স্বপ্নের সাথে, এটা আমাকে আসলে খুব কষ্ট দিয়েছিল তখন। যে আমি আমার মনের মতো করে আমার প্রিপারেশন গুলো নিতে পারছিলাম না, আমার প্ল্যান গুলো করতে পারছিলাম না, বিকজ আই হ্যাভ বিগ বাইন্ডিংস ফ্রম মাই ফ্যামিলি অ্যাবাউট ম্যারেজ। বাট যাই হোক, আমি খুব লাকি ছিলাম যে আমার বাবা মা শেষ পর্যন্ত রাজি হয়েছিল এবং আমাকে একা আসতে দিয়েছিল আমেরিকাতে বাই মাই সেলফ। বাট আমি আমি আসলে খুব ভয় পাচ্ছিলাম যেদিন আমি প্লেনে উঠলাম, আফটার অল দ্য ফুলফিলিং অল দ্য রিকোয়ারমেন্টস, ভিসা ইন্টারভিউ অ্যান্ড এভরিথিং। যখন প্লেনে উঠছিলাম তখন আমার অন্যরকম মনে হচ্ছিল, খুব ভয় লাগছিল আসলে, মনে হচ্ছিল যে প্যারেন্টস মনে হয় ঠিকই বলেছিল কোনো একদিক থেকে। বাট ইউ নো হোয়াট, সাহস না করলে কোনো বড় কিছু পাওয়া সম্ভব না পৃথিবীতে। তো ওই সাহসটা আমি করেছিলাম, এন্ড আই এম গ্ল্যাড আই ডিড দ্যাট। ইউএসএ তে সো আর পড়াশোনার আমি জি আরো আপু বলবো বলুন। যে আমি এখনো দেখি যে আমি যেই প্রবলেমটা ফেস করেছি এখন 14 বছর পরেও অনেকেই প্রবলেমটা ফেস করে, বাট আমাদের সময় ধরো 99% মেয়েরাই খুবই রেস্ট্রিক্টেড ফিল করতো বাসা থেকে, যে না একা বাইরে যাওয়াই যাবে না। এখন ওই পার্সেন্টেজটা কমেছে, বাট স্টিল এ বিগ নাম্বার অফ গার্লস ফেস দিস প্রবলেম। সো আই হোপ ওয়ান ডে উইল কাম যে কারো অ্যাটলিস্ট এটা মনে হবে না যে আমার মেয়ে দেখে বাইরে গিয়ে থাকাটা প্রবলেম হবে। এবং আমি আরেকটা কথা বলি যে ঢাকা থাকা, যেমন আমাদের সাথে অনেকেই পড়তো মেয়েরা যারা ঢাকার বাইরে থেকে এসেছে, রাইট, তারা একা থাকতো, হলে হলে থাকতো, বাট দে ওয়ার অন দেয়ার ওন, দে আর গোয়িং এনিওয়্যার বাই দেমসেলফ এন্ড লিডিং দেয়ার লাইফ বাই দেমসেলফ। এখন ওরা যদি ঢাকার বাইরে থেকে এসে ঢাকার মতো একটা সিটিতে সার্ভাইভ করতে পারে, ঢাকা থেকে ইউএসএ অনেক বেশি সিস্টেমেটিক এবং অনেক বেশি সেফার আমি বলবো। সো আমি প্যারেন্টসদেরকে বলবো আপনারা নির্ভয়ে আপনাদের মেয়েদেরকে ইউএসএ পাঠাতে পারেন, অবশ্যই মিনিমাম সেফটি সবারই রাখতে হবে, কিন্তু ইউএসএ অনেক বেশি সেফার। সো আপনারা নির্দ্বিধায় আপনার বাচ্চাদের পাঠাতে পারেন বাই দেমসেলফ, দে উইল বি ওকে। ইউএসএ পড়াশোনা শেষ করার পর নিজেকে জবের জন্য তৈরি করাটা আসলে কতটা চ্যালেঞ্জিং? আপনার প্রস্তুতি পর্বটা কেমন ছিল? আমি যখন ইউএসএ তে আসলাম তখন আমি শুধু ওই যে রিসেশনের গল্প শুনছিলাম। আমি 2011 শুরুতে আসলাম ইউএসএ তে, ওইবার খুব বাজে উইন্টার ছিল সামহাউ। সো আমি খুবই রিসেশনের গল্প শুনছিলাম, ক্যাম্পাস জবগুলোও আমরা পাচ্ছিলাম না, বিকজ ইউএসএ বর্ন ব্রট আপ রাই ক্যাম্পাস জবগুলো নিয়ে নিচ্ছিল, সো দেয়ার ওয়াজ নট মেনি অপশনস ফর আস। সো এরকম ব্যাপার ছিল। এবং যারা আমি দেখতাম যে আমার প্রফেসরের আন্ডারে পাশ করে বের হয়েছে মাস্টার্স করে, কিন্তু 1 বছর হয়ে গেছে ওনার সাথে ল্যাবেই টুকটাক কাজ করে কাটিয়ে দিচ্ছে, কোনো জব পায়নি। সো দ্যাট মেড মি থিঙ্ক অ্যাকচুয়ালি যে আসলে আমার কি হবে। As everyone, we were very scared, nervous. Students don't have that confidence, কারণ তুমি এখনো বাইরে পারফর্ম করোনি, ওই কনফিডেন্সটা তোমার গ্রো করবে না যে আমি কিভাবে বাইরে কাজ করব ইউনিভার্সিটির বাইরে। সো আমি আসলে কিছু প্রিপারেশন নিয়েছিলাম, যেমন আমাদের কিছু ভিসা কন্ডিশন থাকে অ্যাজ উই কেম অ্যাজ স্টুডেন্ট ইন ইউএসএ। সো ওই ব্যাপারগুলো ক্লিয়ারলি তোমাকে জানতে হবে, এবং তোমার ইউনিভার্সিটি অনেক হেল্প করে, বেশিরভাগ ইউনিভার্সিটি অ্যাজ ফার আই নো। এবং আমার ইউনিভার্সিটি আমি বলবো 100-তে 100 ছিল এই ব্যাপারে, যে দে হেল্প মি টু অ্যাপ্লাই ওপিটি, and they had like very nice webinars and seminars talking about how to deal with the visa situation, how to change it and when to change it, হ্যাঁ জবে ঢোকার পর কি করতে হবে। সো দিজ আর অল থিংস ইউ হ্যাভ টু বি ক্লিয়ার অ্যাবাউট। মানে অনেক সময় ইটস বেটার টু আস্ক এ লয়ার, টক উইথ এ লয়ার for an hour, that may be clear, that will clear your brain, otherwise you will keep on be scared and thinking that amar ki hobe. And I joined some seminars which were talking about how to give interviews,
Like for example, I had a session in my university where they were asking question and I gave interview and they recorded it and showed it to me যে কোথায় কোথায় আমাকে ইমপ্রুভ করতে হবে, you know. So when you are a fresh graduate, তোমার তো কোনো এক্সপেরিয়েন্স নাই জব ইন্টারভিউতে ইমপ্রেস করার মতন. So what you have is your preparation. They will check how prepared you were and how well-mannered way you prepare yourself and organized yourself, and that's it. Because you don't have a professional experience, so that's your main goal, to show them how organized you are. So এই জিনিসগুলো আমি ইউনিভার্সিটি থেকে শিখেছিলাম, and you have to know, you have to apply a lot. Don't think that আমি অনেক brilliant, আমাকে কেউ খুঁজে নিবে, আমাকে কেউ খুঁজে নিবে না. I have to reach out people and tell them, hey, I'm here, so I'm the best person, hire me. So you have to be that person, এবং প্রচুর অ্যাপ্লাই করতে হবে. ফর এক্সাম্পল আমার মনে হয় আমি মনে হয় 200 পজিশন অ্যাপ্লাই করেছিলাম. You have to keep tracking, make a spreadsheet and keep tracking where you applied and where you are going to apply. So you have to keep tracking all those things at the beginning. So these are the things you have to keep in mind when you are a fresh graduate to get a job. So yes, that's how I prepared myself. You have to make good resume and cover letter. And ওটা তুমি জানো যে যারা ভালো ইংরেজি জানে বা আমেরিকান, ওদেরকে দিয়ে চেক করাও যে if there is any grammatical problem or something, because that's ওইটাই তোমার সম্পদ basically. তোমার how you write your resume, how you have the cover letter, the employers know that you don't have any experience, so ওইটাই তোমার asset. How you present yourself and how you write your cover letter and the resume, that's the most important part at the beginning, I think. আপনি বিগত কয়েক বছর আপনি বিভিন্ন জায়গায় ইউএসএ বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন আপনার চাকরির ক্ষেত্রে। আমরা কি আপনার সেই জব হোল্ডার ইন ইউএসএ আপনার সেই অভিজ্ঞতা একটু আপনার কাছ থেকে শুনতে পারি, এবং বর্তমানে আপনি যে দায়িত্বটি পালন করছেন সেখানকার কিছু অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতেন, আমাদের ভিউয়ার্সরাও আসলে ইউএস এর জব এক্সপিরিয়েন্স অ্যাজ আ ইঞ্জিনিয়ার হিসেবে জানতে পারতো। অফ কোর্স। সো আমি আমার প্রথম জব শুরু করি কানেটিকাটে। তো সেখানে আমি হাইড্রোলিক ইঞ্জিনিয়ার হিসেবে জব শুরু করি। So my first job was very interesting. I used to do a lot of drafting in AutoCAD and MicroStation, and like for private properties, we used to calculate how much water will get out from a property. আমার একটু ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে, বাট আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি যে what kind of work you will do as a water resource engineer here. And then I work as a bridge hydraulic engineer. সো এই ব্রিজটা কত ওয়াটার আসলে এই ব্রিজটা সাস্টেইন আর করতে পারবে না, ওইটা ক্যালকুলেট করা ছিল আমাদের কাজ। যেমন তোমার প্রথমে আমরা ক্যালকুলেট করতাম যে তোমার কতখানি, যেটাকে বলে হাইড্রোলজি, কতখানি ওয়াটার আমার এই পয়েন্টটা দিয়ে আসবে। And then we used to do the hydraulics modeling, যেখানে আমরা বের করতে পারতাম যে এই ব্রিজটা কি কত ফ্লো আসলে ব্রিজটা ওভারটপ করবে এবং এই ব্রিজটা আর অকেজো হয়ে যাবে। হ্যাঁ, যেমন একটা ব্রিজ তো ডিজাইন হয় ধরো 500 বছর, কিছু ব্রিজ ডিজাইন হয় তোমার 500 বছরের জন্য, কিছু ব্রিজ ডিজাইন হয় তোমার 100 ইয়ার্সের জন্য, কিছু ব্রিজ হয়তো 50 ইয়ার্স টিকলেই 50 ইয়ার্স হচ্ছে টার্গেট। সো ওইভাবে আমরা ক্যালকুলেট করতাম যে আচ্ছা 50 ইয়ার্সে হাইড্রোলিক্যালি ব্রিজটা সাস্টেইন করবে কিনা। সো দ্যাট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং part of my job. And I must mention, আমি যেই কাজগুলা জবে করেছি ওগুলার কিছুই আমি একাডেমিতে থাকতে করিনি, বাট ইউ হ্যাভ দ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং ফ্রম একাডেমিক। তুমি মনে করো না যে আমি ঠিক এই টেকনিক্যাল কাজগুলাই আমি আমার আন্ডারগ্র্যাড মাস্টার্সে শিখেছি, ওইগুলাই আমি জবে গিয়ে অ্যাপ্লাই করব। আই থিঙ্ক জব অ্যাপ্লাইয়ের সময় অনেকে এই ভুলটা করে যে আমি মাস্টার্স থিসিস করেছি এই টপিকের উপরে, আমি এক্স্যাক্টলি এই রকম জবগুলাতেই অ্যাপ্লাই করব, বিকজ আই হ্যাভ এক্সপেরিয়েন্স অন দিস। and I'm telling you, you don't have any experience at all. You
get experience after you join a job, because তোমার একাডেমিক যেই প্রবলেমগুলো আমরা সলভ করি, যে পড়াশোনাগুলো করি, ওইগুলা ডিরেক্টলি কখনোই কোনো জবে জেনারেলি থাকে না, অ্যাটলিস্ট ইন মাই ইন্ডাস্ট্রি। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, তোমার কাছাকাছি সব রকমের পজিশনেই অ্যাপ্লাই করতে হবে। সো এটা আমি বলবো। তো আমি অনেক রকমের কাজ করেছি তোমার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড and water resource related. So currently I am working as flood resilience engineer in USA. So আমরা বেসিক্যালি হচ্ছে তোমার ফিমার জন্য কাজ করি। ফিমা হচ্ছে তোমার অর্গানাইজেশন যারা হচ্ছে তোমার ফ্লাড ম্যাপিং রিলিজ করে ফর হোল ইউএসএ। তো তোমার ওরা ম্যাপ রিলিজ করে যেখানে তোমার দেওয়া থাকবে কোন কোন এরিয়াগুলো কতটুক রেটে ডেঞ্জারাস ফর লিভিং। সো ওগুলা দেখলেই তুমি বুঝতে পারবা যে যেখানে তোমার প্রপার্টিটা আছে ওটা কতখানি ভালনারেবল অর কতখানি সেফ। হ্যাঁ, ওই ম্যাপ দেখে জানা যাবে, and we generate that map on behalf of FEMA. So that's what I do right now. So probably it's gonna change in future. চমৎকার, শুনে খুবই ভালো লাগলো। মানে এটা আমাদের জন্য আসলে অনেক, আমরা বাইরে থেকে আসলে কাজগুলো দেখি, আমরা হয়তো ভেতরে আসলে কিভাবে একজন ইঞ্জিনিয়ার কাজ করে আমাদের জানা সম্ভব হতো না। আপনার কাছ থেকে আজকে, যদিও আমরা এক্সপার্ট না, বাট অনেক কিছু জানলাম। এই যে জব, আপনার পরিবার এবং ব্যক্তিগত জীবন সবকিছুর মাঝখানে নিজেকে কিভাবে গুছিয়ে রাখেন? এটা আসলে খুবই কঠিন। যেমন ধরো আমরা হচ্ছি সেই জেনারেশন, আমরা হচ্ছে একটা ট্রানজিশন পয়েন্টে আছি। লাইক আমাদের এজের যারা আছে তারা জেনারেলি তাদের মাকে বাইরে কাজ করতে দেখেনি বেশিরভাগ। অনেকে কাজ করতো বাট নাম্বারটা খুবই কম। এবং আমরা ওইটা থেকে যখন নিজেদের লাইফে আসতেছি, নিউক্লিয়ার ফ্যামিলিতে, হ্যাঁ, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ একসাথে থাকছি, তখন না ওই জিনিসটা রিলেট করা একটু কঠিন হয়ে যায়, বিকজ বোথ অফ আস আর ওয়ার্কিং। হাউ উই স আওয়ার প্যারেন্টস রিলেশন ওয়ার্ক, আওয়ার রিলেশনস আর নট ওয়ার্কিং এট দ্য সেম ওয়ে। বুঝতে পেরেছো? সো উই হ্যাভ টু থিঙ্ক ইন এ ডিফারেন্ট ওয়ে। লাইক আমাদের সামনে খুব একটা স্যাম্পল নেই যেটা আমরা ফলো করতে পারি। সো উই হ্যাভ টু ফিগার আউট হাউ টু ব্যালেন্স থিংস, হুইচ ইজ হার্ড। নাম্বার ওয়ান থিং আমি বলবো যে হাজবেন্ড ওয়াইফ দুইজনেই যখন জব করে জেনারেলি এখানে, তো এখন বাংলাদেশেও অনেকেই দুজনেই জব করে অ্যাজ ফার আই নো। তো দুজনকেই বাসার কাজ ভাগাভাগি করে নিতে হবে। এটা মানে সবাই জানে, বাট স্টিল ইটস ভেরি হার্ড টু মেনটেন, আর বাইরের কাজ তো আছেই। এবং আমাদের মায়েরা আমাদের যেরকম লাইফটা দিতে পেরেছে, বিকজ দে ওয়ার অল টাইম হোম এন্ড দে সার্ভড আস অল ডে, ওই টাইপের লাইফটা না আমরা দিতে পারছি না, বিকজ উই আর বিজি এভরিওয়ে, রাইট? আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। যেমন আমাদের বাংলাদেশের মায়েরা প্রতিদিনই বাসা টিপটপ রাখবে, যেটা আমাদের ক্ষেত্রে এখানে পসিবল হয় না। উই জাস্ট হ্যাভ উইকেন্ড, এবং উইকেন্ডে তোমাকে ফানও করতে হবে, আবার বাসার কাজগুলোও শেষ করতে হবে। সো একদম টপ নচ হয়তো আমরা ওইভাবে পারি না, বাট উই অল কিপ অন ট্রাইং। বাট আমি যেটা সাজেশন দিব হচ্ছে, ডোন্ট বি টু ডেসপারেট অ্যাবাউট মেইনটেনিং এনিথিং। জাস্ট আমি যেটা মেনটেন করি, আমি 80% পর্যন্ত সব করতে পারলেই খুশি থাকি। আমি জানি যে 100% ধরতে গেলে আমাকে অনেক প্রেশার নিতে হবে। সো আই স্টে ইন moderate dream so that I don't chase something what will be really hard for me to do. আপনার গল্পটা আমাদের সবার জন্য আসলে খুব ইন্সপায়ারিং, এবং সবাই আসলে এইখান থেকেই নিজেদের জীবন গুছিয়ে নেওয়ার একটা বলতে পারা যায় হচ্ছে গিয়ে সূত্র শিখে নিতে পারবে। আপনার জন্য অসংখ্য শুভকামনা। এরই মধ্য দিয়ে আমরা আসলে আমাদের আয়োজনের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার জন্য শুভকামনা, এবং আপনার আগামী যেন আরো অনেক সুন্দর হয়ে ওঠে, পরিবার এবং প্রিয় মানুষগুলোকে নিয়ে যাতে এভাবেই সাফল্যের সাথে এগিয়ে যেতে পারেন, এই শুভকামনায় আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। তোমাকে অনেক ধন্যবাদ।